ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, তার দুটো পার্ট, একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, একটা আয়নিক ইকুইলিব্রিয়াম। আজ কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের প্রথম ক্লাস, একদম ফার্স্ট ক্লাস নিয়ে আলোচনা করা হচ্ছে, ঠিক আছে? একদম সুন্দর করে ক্লাসটা মন দিয়ে শুনবে। দেখো, অ্যাকচুয়ালি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে চ্যাপ্টারের মধ্যে কিছুটা অল্প ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম আছে, ঠিক আছে? ওই জন্য আমরা লিখেছি দেখো কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম। মেনলি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনাটা আছে চ্যাপ্টারটা। তো প্রথম ক্লাস ওয়ানে আমাদের যেটা শিখতে হবে, প্রথম আমরা দুটো রিয়াকশন নিয়ে আলোচনা করবো, একটা একমুখী বিক্রিয়া আর একটা উভমুখী বিক্রিয়া, মানে রিভার্সিবল রিয়াকশন, ইররিভার্সিবল রিয়াকশন। ধরো আমরা ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলাম, করলে কি হয়? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। দেখো, একই রিয়াকশনকে আমরা একমুখীও করতে পারি, উভমুখীও করতে পারি, কন্ডিশন চেঞ্জ করলেই হবে। যদি আমি কন্টেনারটা খোলা নিই, ওপেন কন্টেনার, তাহলে CO2 গ্যাসটা বেরিয়ে চলে যাবে বাইরে, আর ক্যালসিয়াম অক্সাইড কঠিন মানে সলিড পার্টিকেলটা একে আর ধরতেই পারবে না, গ্যাস তো বেরিয়ে চলে গেল। তাহলে একে যদি এ না ধরতে পারে, তাহলে এরা দুজন রিয়াকশন করে আবার এটা হবে কি করে? তাহলে শুধু এই দিকেই রিয়াকশনটা হচ্ছে, ওই জন্য একমুখী, ইররিভার্সিবল। কিন্তু যদি আমি ক্লোজ কন্টেনার নিই, CO2 বাইরে বেরোতে পারছে না, এই দিকে বিক্রিয়া হয়েছে, বাইরে না বেরোতে পারার জন্য এ কিন্তু ফার্দার এর সাথে একটু হলেও, সামান্য হলেও ট্রাই নেবে এর সাথে রিয়াকশন করে আবার ব্যাকে এইটাতে ফিরে যাওয়ার, মানে রিভার্সিবল হয়ে গেল, উভমুখী হয়ে গেল। তার মানে খোলা পাত্রে একরকম, বদ্ধ পাত্রে আরেকরকম। রিয়াকশনটা পুরোপুরি কমপ্লিট হতে পারে এখানটায়, কারণ এই দিকেই শুধু যাচ্ছে, এক সময় দেখা যাবে এটা পুরো জিরো হয়ে গেছে, নিঃশেষ, শেষ, CO2 বাইরে চলে গেছে, শুধু পাত্রে CaO পড়ে থাকবে। কিন্তু এ কোনোদিন শেষ হবে না, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, মানে কন্টেনারের মধ্যে সব রকমই পাবে, হ্যাঁ কি না? তো এই দুরকম রিয়াকশন, একটা ক্লোজ কন্টেনার, একটা ওপেন কন্টেনারে। এখন আমরা কোনো উভমুখী একটা বিক্রিয়া নিলাম, A থেকে B হচ্ছে, B থেকে A হচ্ছে হচ্ছে এখন আমরা একদম স্টার্টিং টাইমে, সময়ের শুরুতে, এটা ধরো 50, যাও একটা মোল পার লিটার নিয়েছো, B এর পরিমাণ তখন 0। কিছুক্ষণ পরে দেখলে এটা হয়ে গেছে ধরো 30, বিটা হয়ে গেছে 20। কিছুক্ষণ পরে দেখলে এটা হয়ে গেছে 35, এটা হয়ে গেছে 50। কিছুক্ষণ পরে দেখলে এটা হয়ে গেছে 25, এটা হয়ে গেছে 25। কিছুক্ষণ পরে আবার দেখলে এটা 20, এটা 30। কিছুক্ষণ পরে দেখলে এটা 20, এটা 30। আবার কিছুক্ষণ পরে দেখলে এটা 20, এটা 30। আবার কিছুক্ষণ পরে দেখলে এটা 20, এটা 30। কি বুঝলে? প্রথমে দেখো কনসেন্ট্রেশনটা এখানটা এই দিকে কমলো, আবার এখানটা বেড়েছে, আবার কমেছে, একটা সময় পরে দেখো আর চেঞ্জ হচ্ছে না, দেখে মনে হবে রিয়াকশন থেমে গেছে, অ্যাকচুয়ালি থামে না। দ্যাট কন্ডিশন ইজ কল্ড ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থা। আজকের চ্যাপ্টার যেটা, সেটা জিনিসটা জানতে হবে। কোনো রিয়াকশন দুদিকে যে হচ্ছে, এই দুটো রিয়াকশন যে চলছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, তুমি যদি এই ডেটাগুলো হিসাব করো, একটা সময় পরে দুজনের কনসেন্ট্রেশন AB, অর্থাৎ বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থ মানে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট, কারোর কনসেন্ট্রেশন চেঞ্জ হবে না যে কন্ডিশনে, গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটবে না, সেটাকে বলে সাম্যাবস্থা। কেন এরকম ঘটে? এটা ঘটে এই কারণেই, যে হারে এটা থেকে এটা হচ্ছে, সেই সেম হারে এটা থেকে এটা হচ্ছে, দুটো রেট ইকুয়াল হয়ে যাচ্ছে। তোমার হাতে কটা বল আছে, আমার হাতে কটা বল আছে, আমি তোমাকে বল ছুড়ছি, তুমি আমাকে বল ছুড়ছো। আমি তোমাকে 1 সেকেন্ডে একটা বল ছুড়ছি, তুমি আমাকে 2 সেকেন্ডে একটা বল ছুড়ো। কার হাতে বলের পরিমাণ বেড়ে যাবে? তোমার হাতে, কারণ আমি 1 সেকেন্ডে একটা বল ছুড়ছি, তুমি তো 2 সেকেন্ড, তুমি তো মানে কম টাইম, মানে বেশি টাইম নিচ্ছ বল ছুটতে, ওই জন্য তোমার হাতে বলের পরিমাণ বেড়ে যাবে। কিন্তু যদি দুজনে, আমি 1 সেকেন্ডে একটা বল ছুটছি, তুমি 1 সেকেন্ডে একটা বল ছুটছো, আমি 1 সেকেন্ডে একটা বল, তুমি 1 সেকেন্ডে একটা বল, তাহলে দুটো রেটস ইকুয়াল হয়ে যাচ্ছে। তখন দুজনের হাতে বলের পরিমাণটা যা ছিল, সে যাই থাক, সেটা আর চেঞ্জ হবে না। এই যে কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে না, দুটো রেট ইকুয়াল হয়ে যাচ্ছে। সম্মুখ বিক্রিয়ার হার, ফেসওয়ার্ড রিয়াকশন রেট, আর বিপরীতমুখী বিক্রিয়ার হার, ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট, দুটো ইকুয়াল। সেই কন্ডিশনে কনসেন্ট্রেশনের কোনো চেঞ্জ হবে না, গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটবে না, তাকে আমরা বলছি সাম্যাবস্থা। ঠিক আছে? সাম্যাবস্থার কনসেপ্ট হলো ক্লিয়ার। তো এই যে সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম, এখানে একটা জিনিস তোমাকে শিখতে হবে, একটা টার্ম, সেটা হচ্ছে অ্যাক্টিভ মাস। তার আগে একটা জিনিস বলি, পরীক্ষায় আসবে কিরকম, যে সাম্যাবস্থা কাকে বলে, ইকুইলিব্রিয়ামের ডেফিনেশন। ইকুইলিব্রিয়ামকে গতিশীল বলে কেন, ডাইনামিক বলে কেন? কারণ সবাই ভাববে এটা থেমে গেছে, আদৌ থামে না, দুটো সমান হারে চলছে। আমি যদি বলি
যে এটা প্রুফ করে দেখান যে সত্যি থামে না, রিয়াকশন যে দুটো হচ্ছে তার প্রুফ কি। তার প্রুফ যদি তুমি বলো আমি একটা দেখাতে পারি। দেখো আমি একটা ফেজ নিয়ে আমি দেখাচ্ছি। ধরো আমি এখানে ক্যালসিয়াম কার্বনেটকে হিট করছি। হিট করলে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে, এখানে তৈরি হলো ক্যালসিয়াম অক্সাইড, আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, CO2 তৈরি হচ্ছে। আমি এখন এখান দিয়ে একটা কন্টেনার এখানটা রেখেছি, মানে পাইপলাইন করেছি, এটা পুরো ক্লোজ কন্টেনার। এটা CO2 গ্যাস, এই নিশ্চয়ই এখান দিয়ে বেরিয়ে এখানে আসবে। দেখো আমরা সবাই জানি কার্বনের মোটামুটি আইসোটোপ 12-6 হয়, মানে এই কার্বনটা 12, এখানে এই কার্বনটাও 12 আইসোটোপ, মানে 12 আইসোটোপ। এখন আমি বাইরে একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছি যেখানে কার্বনটা 14 আইসোটোপ, মানে 14 আইসোটোপ। সেই CO2টা কি হয়েছে, এখানে মিশিয়ে দিয়েছি এখানটায়। এ যেমন এখানে আসছে, এ কিন্তু এখানে গিয়ে আবার এ এর সঙ্গে রিয়াকশন করে আবার এটা করবে, এইদিকে যাচ্ছে, তাই তো? তাহলে এই CO2 12টা CO সঙ্গে রিয়াকশন করলে যে ক্যালসিয়াম কার্বনটা করবে, নিশ্চয়ই কার্বনটা 12। আবার যদি CO2 14টা মিশিয়ে দিয়েছো, তাহলে এর সাথে রিয়াকশন করলে এইটা যে তৈরি করবে, তখন যে ক্যালসিয়াম কার্বনটা তৈরি হবে সেটা কিন্তু কার্বন 14। কারণ এই CO2টা 12 বলে এর সাথে রিয়াকশন করছে বলে কার্বনটা 12 হচ্ছে, কিন্তু এই CO2 14 যদি এর সাথে রিয়াকশন করে তাহলে ক্যালসিয়াম কার্বনটা কার্বন 14 হয়ে যাবে। কিন্তু তুমি যখন প্রথমে নিয়েছিলে ক্যালসিয়াম কার্বনটা, সেটা কিন্তু কার্বন 12 নিয়েছো, কিন্তু CO2 মেশালে, CO2 14 মেশালে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের কার্বনটা 14 হয়ে গেল। তখনই পসিবল যদি রিয়াকশনটা লেফট মানে এইদিকে যায়। দেখা গেছে যে রিয়াকশনের পরে, মানে আমি বলতে চাইছি ক্যালসিয়াম কার্বনেটের কার্বনটা 12 নিয়েছো, এখানে CO2টা 14 ঢুকিয়েছো, কিন্তু এখানে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটটা 14 হয়ে গেল। কিভাবে পসিবল? ওই রিয়াকশনটা হচ্ছে বলে। এর দ্বারা প্রুফ হয় যে রিয়াকশন কন্টিনিউ চলে, রিয়াকশন স্টপ হয় না। বুঝে গেল ব্যাপারটা? তো এই যে প্রুফ, পরীক্ষামূলক প্রমাণ যে অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি রিয়াকশন হতে থাকছে। এখন কথাটা হচ্ছে আমরা যে টপিকটা পড়তে হবে এখন, অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর। জিনিসটা কি? কিছুই না, মোলার কনসেন্ট্রেশন, বাংলায় বলে মোলার গারত্ব, মানে মোল পার লিটারকে বলা হয় সক্রিয় ভর। পার্সিয়াল প্রেসার তাকেও বলে সক্রিয় ভর, মানে অ্যাক্টিভ মাস। মোল পার লিটার মানে বুঝতে পারছো প্রতি লিটারে কত মোল আছে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। পার্সিয়াল প্রেসার বা আংশিক চাপটা কি? একটা নির্দিষ্ট ভলিউম, নির্দিষ্ট আয়তনের কন্টেনারে অনেকগুলো গ্যাস আছে, সবাই মিলে যে প্রেসারটা দেয় তাকে বলে টোটাল প্রেসার, আর সিঙ্গেল গ্যাস রাখলে যে প্রেসারটা দেয় তাকে বলে তার পার্সিয়াল প্রেসার বা আংশিক চাপ। পার্সিয়াল প্রেসারকেও অ্যাক্টিভ মাস বলে, মোলার কনসেন্ট্রেশনকেও অ্যাক্টিভ মাস বলে। মনে রাখবে, পিওর সলিড ব্যাকেটে যদি এস লেখা থাকে আর পিওর লিকুইড ব্যাকেটে যদি এল লেখা থাকে, তার অ্যাক্টিভ মাস কিন্তু কত ধরা হয়? 1, জাস্ট 1 ধরা হবে। এখন একটা কথা তোমাদের বলতে চাই, যদি আমি ম্যাথমেটিক্যালি বোঝাই যে মোলার মানে অ্যাক্টিভ মাস কি করে বের করবে, এইটা মোলার কনসেন্ট্রেশন দিয়ে। সাপোজ আমি তোমাকে বললাম যে 500 ml সলিউশন নিয়েছো, তার মধ্যে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, বলো এর মোলার কনসেন্ট্রেশন কত? তাহলে 500 ml সলিউশনের মধ্যে কত আছে? 4.9 গ্রাম। তাহলে 1000 ml এর মধ্যে বের করবে, কারণ লিটার মানে কি, 1 লিটার মানে 1000 ml। 1000 ml এর মধ্যে হবে 4.9 বাই 500 ইন্টু 1000 করলে হবে 9.8 গ্রাম। এবার দেখো, যেহেতু সালফিউরিক অ্যাসিড H2SO4 এর মলিকুলার ওয়েট, আণবিক ভর কত হবে? 1 ইন্টু 2, সালফারের 32, অক্সিজেনের 16 ইন্টু 4 মানে 98। তাহলে 98 গ্রাম মানে 1 মোল। তাহলে 9.8 মানে কত হবে? 0.1 মোল। তাহলে 0.1 মোল আছে কততে? 1 লিটার। এটা কত? 1 লিটার। তাহলে অ্যান্সার হলো 0.1 মোল পার লিটার। তাহলে অ্যান্সার 0.1, মানে সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস হবে 0.1। এইভাবে তুমি মোলার কনসেন্ট্রেশন বের করতে পারো। ঠিক আছে? তো যাই হোক, আমরা অ্যাক্টিভ মাস শিখলাম। মোলার কনসেন্ট্রেশনকে অ্যাক্টিভ মাস বলে বা পার্সিয়াল প্রেসারকে অ্যাক্টিভ মাস বলে। এবারে একটা খুব ইম্পর্টেন্ট সূত্র, দেখো এই দুটো পরীক্ষায় দেবেই, অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর খুব ইম্পর্টেন্ট, একদম পড়বেই। আরেকটা হচ্ছে ভরক্রিয়া সূত্র, ল মাস অ্যাকশন, একদম বই থেকে পড়ে নেবে, আমি শুধু হালকা করে বলে দিচ্ছি। দেখো, রিঅ্যাকশন রেট, বিক্রিয়ার হার মানে বিক্রিয়ার গতিবেগটা কার সাথে প্রপোর্শনাল? ডিরেক্টলি প্রপোর্শনাল। অ্যাক্টিভ মাস অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, বিক্রিয়কের সক্রিয় ভরের সঙ্গে সমানুপাতিক। প্রোডাক্ট নয়, বিক্রিয়ক, রিঅ্যাক্ট্যান্টের অ্যাক্টিভ মাসের সাথে প্রপোর্শনাল। যদি আমি এটা একটা রিঅ্যাকশন ধরছি, দেখো এরকম দেওয়া আছে, মানে দুদিকে বিক্রিয়া হচ্ছে, এদিকেও হচ্ছে এদিকেও বিক্রিয়া। তা এই যে উভমুখী বিক্রিয়া মানে কি বলতো? এই দিকেটাকে বলছি সম্মুখ বিক্রিয়া, মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন।
এই ফেস ওয়ার্ড রিয়াকশনের রেট মানে হারটাকে আমরা যদি আর এফ ধরি, আর এই ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটাকে আমরা ধরবো আর বি, তাহলে আমি যদি এই ল মাস অ্যাকশনটাকে ইউজ করি, রেট কার সঙ্গে ইকুয়াল প্রপোর্শনাল হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের অ্যাক্টিভ মাস। এবার দেখো অ্যাক্টিভ মাস মানে কি বললাম, মোলার কনসেন্ট্রেশন, হ্যাঁ কি না? অ্যাক্টিভ মাস মানে মোলার কনসেন্ট্রেশন হয়, পার্সিয়াল প্রেসার হয়। আমি যদি মোলার কনসেন্ট্রেশন ইউজ করি, দেখো আমি যদি বলি এ এর মোলার কনসেন্ট্রেশন, আমরা লিখবো থার্ড ব্র্যাকেটের মধ্যে এ। এটা সবাই জানে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এ মানে এর মোলার কনসেন্ট্রেশন। এখন বলছে রিঅ্যাকশন রেট রিঅ্যাক্ট্যান্টের মোলার কনসেন্ট্রেশনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, হ্যাঁ কি না? তাহলে দেখো এই রিঅ্যাকশনে কোনটা রিঅ্যাক্ট্যান্ট? এই দুটো রিঅ্যাক্ট্যান্ট। তাহলে ভাবো আর প্রপোর্শনাল টু এ থার্ড ব্র্যাকেটের মধ্যে, আর প্রপোর্শনাল টু বি, ঠিক কিনা বলো? এই রিঅ্যাকশনে তো এই দুটো রিঅ্যাক্ট্যান্ট, কিন্তু মনে রাখো সামনে যেটা আছে সেটা পাওয়ারে চলে যাবে। এই এ সামনে যেটা আছে সেটা পাওয়ারে চলে যাবে। মানে এইগুলো কি বলতো, এগুলো হচ্ছে মোল নাম্বার, মলিকিউলস নাম্বার। মানে এই যে লেখো না আমরা 2NH3 লিখছি ধরো, হ্যাঁ, মানে NH3টা হচ্ছে ক্যাপিটাল এটা, আর সামনে যে 2 সংখ্যাটা সেটা হচ্ছে এই স্মলটা। বা লিখছি 3H2 লিখছি, এইটা হচ্ছে তোমার পার্টিকেল বি, আর সামনে 3টা হচ্ছে এই ছোট হাতের বিটা। বুঝে গেল ব্যাপারটা? মানে এই সামনের অনুসংখ্যা বা মোল সংখ্যাটা পাওয়ারে চলে যাবে। অ্যাকচুয়ালি বলছে রিঅ্যাকশন রেট আর কার সঙ্গে প্রপোর্শনাল? রিঅ্যাক্ট্যান্টের সাথে, মানে এর সাথে আর বি এর সাথে। রিঅ্যাক্ট্যান্ট এটা তো প্রোডাক্ট, এটা রিঅ্যাক্ট্যান্ট, তাহলে এদের সাথে ইকুয়াল প্রপোর্শনাল হচ্ছে। দুটোকে অ্যাড করলে কি হবে? আর প্রপোর্শনাল টু, দুটোকে মাল্টিপ্লাই হয়ে যাবে, গুণ হয়ে যাবে এ এ বি বি। এবার এই রিঅ্যাকশনটাকে যেহেতু আমি ফেসওয়ার্ড রিঅ্যাকশন বলছি, ওই জন্য আমি এটাকে আর না ধরে ধরছি আর এফ, ওই জন্য লিখে দেবো আর এফ প্রপোর্শনাল টু এ বি বি। হলো এইটার ক্ষেত্রে। এবার যদি এই দিকে রিঅ্যাকশন হয়, তখন কিন্তু এই দুটো রিঅ্যাক্ট্যান্ট, এই দুটো প্রোডাক্ট, তখন আবার কি হবে বলতো? তখন কিন্তু এইগুলো রিঅ্যাক্ট্যান্ট, মানে তখন কি হবে? আর প্রপোর্শনাল টু তখন এই ডি এর কনসেন্ট্রেশন পাওয়ার ডি, ই এর কনসেন্ট্রেশন পাওয়ার ই, ওই তোরে লেখা হয়েছে। এই দিকে রিঅ্যাকশনটাকে বলছি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। বোঝা গেল ব্যাপারটা? তার মানে যখন আর এ ফেসওয়ার্ড রিঅ্যাকশন সেটা প্রপোর্শনাল টু রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন হচ্ছে, আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন যখন হচ্ছে আর বি প্রপোর্শনাল টু এইগুলোর কনসেন্ট্রেশন দিচ্ছি। এইগুলো মানেই কনসেন্ট্রেশন। থার্ড ব্র্যাকেটের মধ্যে ডি মানে ডি এর মোলার কনসেন্ট্রেশন, থার্ড ব্র্যাকেটের মধ্যে ই মানে ই এর মোলার কনসেন্ট্রেশন। বুঝা গেল কি? এই অনুযায়ী আমরা করছি অ্যাক্টিভ মাস অফ রিঅ্যাক্ট্যান্ট। এইখানে রিঅ্যাক্ট্যান্ট এই আছে বলে এইটা বসিয়েছি, আর এই দিকে রিঅ্যাক্ট্যান্ট এইটা আছে বলে এটা বসিয়েছি। প্রপোর্শনাল দুটোই, এটা ফেসওয়ার্ড রিঅ্যাকশন বলে আর এফ, এটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বলে আর বি। এবার এটা কি প্রপোর্শনাল কি ইকুয়াল করে দিয়েছি, করলে একটা কনস্ট্যান্ট আসবে কে এফ, এটাকে ইকুয়াল করলাম, একটা কনস্ট্যান্ট আসবে কে বি। এখন যদি এটা সাম্যাবস্থায় আসে, মানে ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম মানে কি? আমি বললাম যে দুটো রিঅ্যাকশন রেট ইকুয়াল হয়ে যাবে, মানে আর এফ ইকুয়াল টু আর বি হবে। দেখো অ্যাট ইকুইলিব্রিয়াম আর এফ ইকুয়াল টু আর বি, দুটো সমান হয়ে যাবে, আর এফ আর আর বি সমান হয়ে যাবে। তাহলে যদি আর এফ আর আর বি সমান হয়ে যায় এই দুটো, তাহলে নিশ্চয়ই এইটা আর এইটা সমান হবে। ওই জন্য দেখো কে এফ এ বি বি সমান সমান কে বি ডি ডি ডি। এবার কে এফ বাই কে বি করলাম, করতে এটা উপরে চলে গেল, এটা নিচে চলে গেল। এই জিনিসটাকে, এই যে কে এফ বাই কে বিটাকে আমরা ধরবো কে সি, এটাকে বলা হয় সাম্য ধ্রুবক, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। নিচে সি বসালাম কেন? কনসেন্ট্রেশন দিয়ে করেছি বলে, এগুলো সব কনসেন্ট্রেশন। তার মানে এই যে জিনিসটা শিখলে, তার মানে আলটিমেট শিখলে কি, এই যে এইটার যদি বলা হয় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করো, কেসি সমান, এই ডান দিকের গুলো দেখো ওপরে বসছে, আর বাঁ দিকের গুলো দেখো নিচে বসছে। আচ্ছা, আমরা তো এইটা ধরে করলাম অ্যাক্টিভ মাস ধরে। অ্যাক্টিভ মাস মানে মোলার কনসেন্ট্রেশনও হয়, পার্সিয়াল প্রেসারও হয়, সব মোলার কনসেন্ট্রেশন দিয়ে করলাম। যদি পার্সিয়াল প্রেসার দিয়ে করতাম সব একই হতো, শুধু মোলার কনসেন্ট্রেশনের জায়গায় পার্সিয়াল প্রেসার হবে। এই যেমন থার্ড ব্র্যাকেটের মধ্যে ডি দিয়েছো, তখন পি অফ ডি মানে ডি এর পার্সিয়াল প্রেসার মানে আংশিক চাপ, পাওয়ারে যেমন ডি আছে ডি থাকবে। থার্ড ব্র্যাকেটের মধ্যে যেমন ই দিয়েছো মানে ই এর মোলার গাঢ়ত্ব, তখন পি অফ ই মানে ই এর আংশিক চাপ, পাওয়ার ই যেমন আছে তেমন। থার্ড ব্র্যাকেট গুলোর মধ্যে ডি না লিখে পি অফ ডি, থার্ড ব্র্যাকেটের মধ্যে এ না লিখে পি অফ এ। এটাকে পার্সিয়াল প্রেসার দিয়ে করছে বলে তখন মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে কি বলা হবে? কে পি। আরেকটা হয় মোল ফ্র্যাকশন, মোল ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা হয়, এক্স ডি এক্স সি। এক্স ডি মানে ডি অফ, মানে ডি এর মোল ভগ্নাংশ, ই এর মোল ফ্র্যাকশন, এ এর মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন, বি এর মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন, তখন বলা হয় কে এক্স। তিন ধরনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়, কে পি, কে সি, কে এক্স। বোঝা গেল ব্যাপারটা? তোমাকে এখান থেকে কিরকম ধরনের কোশ্চেন দেবে দেখো, তোমাকে এরকম ইকুয়েশন দিয়ে দেবে, দিয়ে বলবে জাস্ট কেপি কেসি রাশিমালা লেখো। ঠিক আছে, তুমি এই রিঅ্যাকশন ধরে জাস্ট লিখবে কেসি ইকুয়াল টু
রাইট সাইডে যেটা আছে, রাইট সাইডে এনও আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে এনও দেবে, মাথায় দেবে 4, থার্ড ব্র্যাকেটের মধ্যে H2O দেবে, গুণ দিয়ে অবশ্যই, হ্যাঁ, মাথায় দেবে 6 বাই NH3, বা লেফট সাইডটা, হ্যাঁ লেফট সাইডে নিচে বসবে, মাথায় 4, O2 মাথায় 5, অ্যান্সার শেষ। ঠিক আছে, কেপি যখন করবে P of NO, এই তো P of NO পাওয়ারে 4, P of H2O পাওয়ারে 6, P of NH3 পাওয়ারে 4, P of O2 পাওয়ারে 5। এইটার ক্ষেত্রে করছি, শুনুন, কেস ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের মধ্যে H2 মাথায় 4 বাই থার্ড ব্র্যাকেটের মধ্যে H2O মাথায় 4, KP P of H2 মাথায় 4, P of H2O মাথায় 4। কি ব্যাপার হলো? এইগুলো দিলাম না কেন? এইগুলো ব্র্যাকেটে দেখো সলিড লেখা আছে। আমি প্রথমেই বলে দিয়েছিলাম যেগুলো সলিড বা লিকুইড তাদের ক্ষেত্রে কত ধরতে হবে, 1 ধরতে হবে। ওই জন্য দেখো গ্যাস ছাড়া বাকিগুলো কিন্তু 1 ধরে নিয়েছি বলে এইগুলো কিন্তু এখানে বসাইনি। 1 হয়ে যাবে ওর কনসেন্ট্রেশন, ওর পার্সিয়াল প্রেসার সব 1 হয়ে যাবে, অ্যাক্টিভ মাস যেহেতু 1। বুঝতে পারলে? এই হচ্ছে কেসিকিপি রাশিমালা হলো। ঠিক আছে, তো তোমাকে এরকম কিছু কোশ্চেন দিতে পারে, একটা ইকুয়েশন দিয়ে বলতে পারে এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলে দিয়েছে K1, এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত, এরকম কোশ্চেন থাকতে পারে। তুমি কি করবে দেখো, আচ্ছা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যে K1 বলেছে, এটা কেসি না কেপি? কিছু বলেনি মানে কেসি ধরেই করছি, মানে K1 ধরে নিচ্ছি, কেসি ভেবে নিচ্ছি কেসি। যদি হয় তাহলে রাইট সাইডেরটা ওপরে SO3 1 বাই লেফট সাইড SO2 পাওয়ারে 1, O2 পাওয়ারে হাফ। এটা K1 বলে দিয়েছে। এরটা বলেছে কত বের করতে হবে, আমি ধরে নিচ্ছি লেফট K2, আমি ধরে নিচ্ছি একটা K2। যাই হোক, রাইট সাইডে কে আছে, SO2 মাথায় 2, O2 মাথায় 1, SO3 মাথায় 2। এটা বলে দিয়েছে K1 আর এটা বের করতে হবে, আমি ধরে নিয়েছি K2, তাহলে K2 মানটা বের করতে হবে। এখন এইটাকে অপারেশন করে এটা আনবো, বা এটাকে অপারেশন করে এটা আনতে পারবো, আমি এটাকে অপারেশন করে এটা আনবো। দেখো এর SO3 নিচে আছে, ওপরে আছে, এর SO3 দেখো নিচে আছে, তাহলে আমি প্রথমেই করবো কি 1 বাই K1 করবো, করলে কি হয়ে যাবে, SO2 1, O2 হাফ, SO3 1। এসে গেছে কি না? তাও আসেনি। এটা 1 আছে, এটা 2 আছে, এটা 1 আছে, এটা 2 আছে, এটা হাফ আছে, এটা 1 আছে, মানে ডবল হয়ে গেছে। তাহলে 1 বাই K1 টাকে কি করবো, স্কোয়ার করবো। করলেই দেখো SO2 2 হয়ে গেল, O2 1 হয়ে গেল, আর SO3 2 হয়ে গেল, এটা চলে এসছে। তাহলে K2 এর ভ্যালুটা অ্যাকচুয়ালি 1 বাই K1 স্কোয়ার, তাহলে অ্যান্সার হচ্ছে 1 বাই K1 স্কোয়ার। এটা অ্যান্সার 1 বাই K1 স্কোয়ার। তবে একটা দেবে আর একটা বের করতে পারো, এটাকে অপারেশন করে আনতে হবে। বোঝা গেল কি? এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যান্ড ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা করা হলো। সামনের দিনের ক্লাস আমরা একদম ছোট ছোট করে ক্লাস, মাত্র 3টে ক্লাসের মধ্যে আমরা টোটাল কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কমপ্লিট করবো। ঠিক আছে, সামনের দিন কেপি কেসি রিলেশন, কেপি কেএক্স এর রিলেশন, কেএক্স কেসি রিলেশন, সেই জিনিস নিয়ে আমরা আলোচনায় ফিরবো, আর ইউনিট কিছু আছে। ঠিক আছে, পরের দিনের ক্লাসে অবশ্যই ফলো করো। আজ ক্লাস নিয়ে শেষ করলাম। ওকে, বাই।